MCQ 30/30 আমি কমন পেতে চাই বাংলা প্রথম পত্রে। এতই সহজ, কোনো গাইড পড়তে হবে না, কোনো টেস্ট পেপার পড়া লাগবে না, কোনো বোর্ড কোশ্চেন পড়তে হচ্ছে না, শুধুমাত্র এই MCQগুলো 5 থেকে 6 বার একটু দেখো, খুব ভালো মতো করে ইনস্ট্রাকশন ফলো করো, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব হচ্ছে শেষ পর্ব। ইতিমধ্যে প্রথম পর্বে তোমরা প্রশ্ন কিভাবে কমন পাবে, কিভাবে পড়তে হবে, ডিটেলস আলোচনা করেছি। যারা এখন পর্যন্ত প্রথম পর্বটি দেখোনি, যেখানে 296টি MCQ আমি আলোচনা করেছি, এই সাজেশনটির বাহিরে তোমার গাইড, টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন কিছুই পড়তে হবে না, জাস্ট এটাকে বারবার তোমাকে পড়তে হবে। কীভাবে পড়তে হবে সেটা ডিটেলস প্রথম পর্বে আলোচনা করা হয়েছে। আজকে একদমই টাইম নষ্ট করব না। প্রথমে দেখবো আমরা হচ্ছে কবিতা নাম্বার হচ্ছে 3। ইতিমধ্যে কবিতা 1, 2 সব শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ গদ্য কবিতা 1, 2 পর্যন্ত আমি শেষ করে দিয়েছি প্রথম পর্বে। প্রতিদান কবিতায় টাইপ 1 বলতে আমরা বুঝিয়েছি কীভাবে, সেটা হচ্ছে সরাসরি এই প্রশ্নগুলো আমি কমন পাবো। যেমন প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান, এর পরিবর্তে কি দিবেন? বুক ভরা গান দিবেন। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান, এর পরিবর্তে কি দিবেন? সেটা হচ্ছে বুক ভরা হচ্ছে গান। প্রতিদান কবিতায় বুক ভরা গান বলতে আসলে কি যেন বোঝানো হয়েছে, সেটা হচ্ছে ভালোবাসা। আমরা জানি এখানে যে 4টা অপশন আছে, আশ্রয়, উপহার, সুখ এবং ভালোবাসা, 4টাই কিন্তু পজিটিভ, মানে অ্যাফার্মেটিভ, যেটা আমরা বলে থাকি হা বোধক। কিন্তু এখানে ভালোবাসা শব্দটাকে আমরা ইন্ডিকেট করব। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? একটা MCQ, কোন কাব্যগ্রন্থ থেকে আসছে, এই টাইপের সবসময় থাকে, সেটা হবে কি বালুচর। তাহলে প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, সেটা হচ্ছে কি বালুচর। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, এই পংক্তিটি দ্বারা বোঝানো হয়েছে পরোপকার, মানে অন্যের উপকার করা, পরোপকার। তাহলে এই শব্দটা তোমাদের মনে রাখতে হবে, পরার্থ পরতা, এই শব্দটা তোমাদের মনে রাখা উচিত। প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে? দ্বিগল রজনীর কথা বলা হয়েছে। প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে? দ্বিগল রজনী। এই লাইনটি সরাসরি কবিতার মধ্যে আমরা পেয়ে যাব। প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন? কবি কার ঘর বাঁধেন। এখানে যে শব্দগুলো, মানে যে লাইনটি দেয়া আছে, আমরা এখানে উত্তর হিসেবে নিব হচ্ছে, দেখো, যে কবির ঘর ভেঙেছে, যে কবির ঘর ভেঙেছে। আমি 2 টাইপের কোশ্চেন তোমার জন্য রেখেছি। একটা হচ্ছে আমি উত্তরগুলো, দেখো এখানে ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিয়েছি, আর হচ্ছে পাশে উত্তরগুলো দিয়ে রেখেছিলাম, যেটা আমি টিকশনের আগে তোমাদের দিয়ে দিচ্ছি। 2 টাইপের কোশ্চেন দিয়েছি। অনেক শিক্ষার্থীর মধ্যে কনফিউশন থাকে কোন টাইপের কোশ্চেন দিলে ভালো হয়। যা হোক, তাহলে প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন, সেটা হচ্ছে কবি, যে কবির ঘর ভেঙেছে। 112 নাম্বার MCQ প্রথম পর্বে আমি বলেছিলাম, যেটা হয়তো উত্তর গ হবে। 112 নাম্বার কোশ্চেন, উত্তরটা হবে গ। 2 এবং হচ্ছে 3 মুখে বলে দিলাম, যারা ভিডিওটি দেখেছো তারা বুঝতে পারবে। কাটা পেয়ে তার ফুল করি দান, কাটা পেয়ে তারে ফুল করি দান, চরণটিতে কবি কি বুঝিয়েছেন? কাটা পেয়ে তারে ফুল করি দান। আসলে এইটা বলতে পরার্থ পরতা, যেটা আমি আগের MCQতে তোমাদের বলে দিয়ে আসলাম। বলে পরার্থ পরতা এই শব্দটা এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। প্রতিদান কবিতায় কবি কোন চেতনা প্রকাশ পেয়েছে, মানে কবির কোন চেতনাটা প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে উদারতা। এটা হচ্ছে উদারতা। আমরা 4টা এখানে যে শব্দ দেখতে পাচ্ছি, বলে উদাসীনতা, বিমুখতা এবং নির্লিপ্ততা। পরীক্ষার হলে এই MCQটা কমন না পড়লেও আমি শিওর অনেকে অ্যান্সার করতে পারবে, কারণ এখানে বাকি 3টা শব্দই হচ্ছে নেগেটিভ। আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মোড়ে করেছে পর, বলতে কি বোঝানো হয়েছে? এটা বলছে মানব প্রীতি। আসলে এটা বোঝানো হয়েছে মানব প্রীতি। আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মোড়ে করেছে পর, বলতে বোঝানো হয়েছে মানব প্রীতি। কবি কাকে আপন করার জন্য কাঁদেন? পরে যে MCQটা, কবি কাকে আপন করার জন্য কাঁদেন। কবি কাকে আপন করার জন্য কাঁদেন, এটার উত্তর আমরা পাবো হচ্ছে কি, যে কবিকে পর করেছে। বাকি 3টাও কিন্তু হতে পারতো, বাট আমাদের কবিতার সাথে মিল রাখতে হবে, যে কবিকে পর করেছে। প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? কে পথের বিভাগী হয়েছেন? এই যে বিভাগী শব্দটি, পথের বিভাগী হয়েছেন, সেটা হবে কবি নিজেই, মানে কবি স্বয়ং। প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? কবি স্বয়ং, মানে কবি নিজেই। প্রতিদান কবিতায় কবি বলছে অনিষ্টকারীকে কি দিয়েছেন? অনিষ্টকারীকে দিয়েছেন হচ্ছে ক্ষমা। অনিষ্টকারীকে দিয়েছেন হচ্ছে কি? ক্ষমা।
শাস্তি দেননি, দয়া করেননি, অভিশাপ, এটা হবে কি ক্ষমা। কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত? আমি তোমাদের আগেই বলেছিলাম পরার্থপরতা, এই শব্দটা তোমরা মনে রাখবে। তাহলে পরার্থপরতা। সুন্দর এবং নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার? ভালোবাসাপূর্ণ, এটা আমরা বুঝতেই পারতেছি, ভালোবাসাপূর্ণ মানুষ দরকার। সুন্দর এবং নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার? ভালোবাসাপূর্ণ। হয়ে গেল আমাদের। এবার আমরা জানবো যে সরাসরি প্রশ্ন কমন পেতেও পারি অথবা অপশনগুলো পরিবর্তন হয়ে আসতে পারে, যেটাকে আমরা দেখো 1, 2, 3 আকারে যে কোশ্চেনগুলো পেয়ে থাকি। প্রতিদান কবিতার মূল উপজীব্য হলো, এই কবিতা থেকে আমি একটা মাত্রই পেয়েছি এই টাইপের কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সবচেয়ে বেশি। ক্ষমাশীলতা, উদারতা, পরার্থপরতা, আমরা এই তিনটাকেই কিন্তু পজিটিভ হিসাবেই নিব। ক্ষমাশীলতা, উদারতা এবং পরার্থপরতা, এবং তিনটা শব্দই নেই কিন্তু আমাদের পুরো কবিতাটি। তার মানে উত্তর হচ্ছে 1, 2, 3 হয়ে গেল। সরাসরি আমরা কমন পাবো না বলে রাখি, কবিতা লাইন সরাসরি আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু এই টাইপের কোশ্চেন যে পরীক্ষায় পাবো সেম টাইপ যে কমন পাবে সেটা আমরা ধরে নিতে পারি। এরকম একটা কবিতা লাইন থাকতে পারে, এবং এই কবিতার জন্য এই কবিতাটা ইম্পর্টেন্ট উদ্দীপক হিসাবে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে? সাম্যবাদ, সবাইকে সমানভাবে দেখা, এটা হচ্ছে সাম্যবাদ। উদ্দীপক এবং আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি অবহেলা, মানুষের শ্রেষ্ঠত্ব। আমরা এই তিনটা অপশন দেখেই বুঝতে পারি এই তিনটা হচ্ছে পজিটিভ এবং এইটা হচ্ছে কি নেগেটিভ শব্দ। তাহলে উদ্দীপক এবং আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের শ্রেষ্ঠত্ব, অর্থাৎ 1 এবং 3 উত্তর হিসেবে নেওয়া হয়েছে। করোনা মহামারীর সময় করোনাক্রান্ত বৃদ্ধ মা বাবাকে ছেড়ে রবিন তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায়। ওকে, প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ মা বাবা সুস্থ হন। করোনা শেষে রবিন কাছে এলে তারা রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। মানে ক্ষমা করে দিয়েছেন, আমাদের কবিতার সাথে একদম মিলে যাচ্ছে। উদ্দীপকের, যদি উদ্দীপকটা দীর্ঘার্ধ বানানো হবে, উদ্দীপকের বৃদ্ধ মা বাবার ক্ষমাশীলতার প্রসঙ্গে বা সঙ্গে প্রতিদান কবিতার কোন পংক্তিটির মিল রয়েছে? এই টাইপের উদ্দীপক এবং এমসিকিউগুলো খুব ঝামেলা সৃষ্টি করে পরীক্ষার হলে। এই টাইপের এমসিকিউগুলো তোমরা চেষ্টা করবে শেষে আনসার করতে, প্রথমে ড্রপ করতে বলে প্রথমে এগুলো আমি দেখব না। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, একদম সত্য এবং একদমই মিলে যাচ্ছে এই লাইনটি। উপযুক্ত মিলের কারণ হচ্ছে ক্ষমাশীলতা, রাইট। ভালোবাসা নির্ভরশীল হতেও পারে, নাও হতে পারে, কারণ এখন তারা যেখানে আছে সেখানে তাদের উপর নির্ভরশীল না। উত্তর হবে 1 আর 3, আমরা বুঝতে পারছি। এবার আমরা আসি হচ্ছে আর একটা উদ্দীপক সেম টাইপের। খরস্রোতা নদীতে পড়ে ডুবে যাচ্ছিল এক কিশোর, তাকে বাঁচাতে মধ্যবয়স্ক এক লোক নদীতে ঝাঁপিয়ে পড়লেন। লোকটার নিজের জীবন বিপন্ন করে সেই কিশোরকে তুলে আনলেন নদী থেকে। ছেলেটি কোনো কথা না বলে চলে গেল। উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটির আচরণ প্রতিদান কবিতার সঙ্গে কিভাবে প্রাসঙ্গিক? কারণ পরোপকারে, পরার্থপরতা এই শব্দটার সাথে। উদ্দীপক ও প্রতিদান কবিতার মিল কোন বিবেচনায় যথার্থ? মূল ভাব, কারণ মূল ভাব ক্ষমাশীলতা আছে, পরার্থপরতা শব্দগুলো আছে, ভালোবাসাপূর্ণ আছে, এটা আছে। সে চলে গিয়েছে, তা সে হয়তো অকৃতজ্ঞের মতো চলে গিয়েছে, কিন্তু আমি ক্ষমা করে দিতেই পারি, সেই হিসাবে মূল ভাবের সাথে একটা মিল রয়েছে। আচ্ছা, পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন, তুমিও হও গো ধন্য তরুর মতন। উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ? পরার্থপরতা। আমি তোমাদের অনেকবার বলেছি বলে এই শব্দটা এই কবিতার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা শব্দ। মানে এই শব্দ দিয়েই সম্পূর্ণ কবিতাকে আসলে জাস্টিফাই করা যায়। অনুচ্ছেদ এবং প্রতিদান কবিতা অনুসারে মানব জীবন কখন সার্থক হবে? তাহলে মানব জীবন কখন সার্থক হবে? আত্মত্যাগ এবং পরোপকার করলে, মানে পরোপকার করলে মানব জীবন সার্থক হবে। এই হচ্ছে আমাদের কবিতা। চলে গেল 3 নাম্বারটি প্রতিদান। আমরা চলে আসলাম পরের কবিতা 4 নম্বরে, তাহারই পরে মনে। সরাসরি কমন পাবো যে এমসিইউগুলো, সেই এমসিইউগুলো আমরা আগে দেখে নিব। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। কুহেলি শব্দের অর্থ হচ্ছে কি? কুয়াশা। শব্দার্থ মূল ভাব, এটা বারবার আমি পড়তে বলেছি। শব্দার্থ মূল ভাব আমি আগে পড়ে দেন হচ্ছে মূল গদ্য পদ্য নাটক উপন্যাসটা পড়তে বলেছি। নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন? এই যে নাট্যগুণ, নাটকীয় বিষয়গুলো উল্লেখ থাকবে তারই পরে মনে।
তারই পরে মনে কবিতায় কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়, সেটা হচ্ছে সুললিত ছন্দ, নাটকীয় উপস্থাপন, সংলাপ ধর্মিতা, বসন্ত বন্দনা, নাটকীয় উপস্থাপন, সুললিত ছন্দ, এই শব্দটা মনে রাখবে। এটা হচ্ছে পাঠকের অন্তর ছুঁয়ে যায়। ডেকেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, চরণটিতে সে কে, বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। ডেকেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, নাটকটিতে এই সে বলতে কাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে বসন্ত ঋতুকে। ওগো কবি অভিমান করেছো কি তাই? কবির অভিমানের কারণটা কি ছিল? ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে, তার কোনো খবর নেই, ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে, ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে, এইটার সাথে মিল আছে। ওগো কবি অভিমান করেছো কি তাই? কবির অভিমানের কারণটা কি? ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে। তারই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মোহাম্মদী। তাহলে প্রথম প্রকাশিত হয় মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে? উদাসীনতা, ব্যর্থতা, নিঃসঙ্গতা, শূন্যতা, উদাসীনতা। অনেকে মনে করে নিঃসঙ্গতা, এটা হতে পারে, শূন্যতাও মনে হতে পারে। মানে নিঃসঙ্গতা, শূন্যতা এবং উদাসীনতা, এই তিনটা শব্দ মনে হয় মিল আছে একেবারে সাথে, বাট উদাসীনতা উত্তর হিসেবে আমরা নিব, যেহেতু বোর্ড কোশ্চেন এগুলো। দক্ষিণ দুয়ার গেছে খুলি, চরণটিতে কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা। দক্ষিণ দুয়ার গিয়েছে খুলি, এটা হবে আসলে কবির উদাসীনতা। তাহলে তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাগের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? কাকে? মাগের সন্ন্যাসী। মাগের সন্ন্যাসী শব্দটা মনে রাখবে তোমরা, মাগের সন্ন্যাসী রূপে কাকে বলেছেন? এটা হচ্ছে শীত ঋতুকে, শীত, মাগের সন্ন্যাসী। মাঘ মাসে প্রচণ্ড শীত পড়ে, এটা মনে রাখলে কিন্তু অনেকের মনে থাকবে। তারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? মানব মন আর হচ্ছে প্রকৃতির যোগ সাদৃশ্য, এইটা প্রকাশ পেয়েছে। মানব মন এবং প্রকৃতির যোগ সাদৃশ্য, এইটা কিন্তু প্রকাশ পেয়েছে। তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? প্রকৃতিতে বসন্তের আবির্ভাব ঘটেছে, কিন্তু কবির কোনো খবর নেই, কবির কোনো কবিতা, নাটক, উপন্যাস কোনো কিছু আসতেছে না। তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? এটা হবে প্রকৃতিতে। তারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? কার প্রতি? বসন্তের প্রতি, মানে কবির তীব্র বিমুখতা। তাহলে কার প্রতি? এটা হবে কি? বসন্তের প্রতি। তারই পরে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। উত্তরী শব্দের অর্থ হবে কি? চাদর। তাহারই পরে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে? মাগের সন্ন্যাসী। তাহলে পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গিয়েছে মাগের সন্ন্যাসী। গঠনরীতির দিক থেকে তাহারই পরে মনে কোন ধরনের রচনা? এটা হবে সংলাপ নির্ভর। এটা হবে সংলাপ নির্ভর। গঠনরীতির দিক থেকে তারই পরে মনে কোন ধরনের রচনা? এটা হবে সংলাপ নির্ভর। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এ চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝায়? এটা হবে কাব্য এবং গান রচনায় সক্রিয় না হওয়া। এই ক্ষেত্রে কাব্য ও গান রচনায় সে সক্রিয় না, অ্যাক্টিভ না এখন। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরা, এই চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝায়? সেটা হবে কাব্য এবং গান রচনায় সক্রিয় না হওয়া। তারই পরে মনে কবিতায় অর্ঘ্য বিরচন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অঞ্জলি বা উপহার রচনা। অঞ্জলি বা উপহার রচনা। তাহলে অর্ঘ্য বিরচন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অঞ্জলি বা উপহার রচনা অর্থে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তার এই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে কবির হাহাকার। কবির হাহাকার। প্রকৃতি বর্ণনা, গাছের বর্ণনা, কবির হাহাকার। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তার এই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে হচ্ছে কবির হাহাকার। কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমাদের এই নির্দেশনা অনেক আগে দেওয়া হয়েছে বলে কমেন্ট করে জানিয়ে দিবে পেজ নাম্বার সহ। আমি কী করবো, প্রথম কমেন্টে সেটা লিঙ্ক দিয়ে প্রথম কমেন্ট কারেকশন করে দিয়ে রাখবো। অনেকে নিজের ইচ্ছা মতো হয়তো কমেন্টস করো, বা নিজের ইচ্ছা মতো হয়তো গাইড পড়েছো, বা নিজের ইচ্ছা মতো উত্তর দেয় এটা খ হবে, এটা গ হবে, আসলে মিলিয়ে দেখি ঠিক নাই, তোমাদের কথা ঠিক নেই।
যারা মূল বই রেফারেন্স দাও তাদেরটা আমি খুব ভালো মতো গ্রহণ করি, তাদেরটা আমি চেক করি আবার দেখি। তারই পরে মনে কবিতাটির গঠন রীতি কোন বৈশিষ্ট্যের, একটু আগেই দেখেছি এটা নাটক, গঠন রীতি হবে নাটকীয়। তারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন, ঋতুরাজ বসন্তকে, ঋতুরাজ বসন্তকে। তারই পরে মনে কবিতায় শীতকে কেন মাঘের সন্ন্যাসী বলা হয়েছে, কারণ শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো, তাই শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো, এই জন্য বলা হয়েছে মাঘের সন্ন্যাসী, শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো। বিদেশি কি আগমনী গান উক্তিতে কোন বিষয়টি ফুটে উঠেছে, সেটা হলো কি কবির উদাসীনতা, কবির উদাসীনতা। এই ছিল আমাদের সরাসরি কমন যে প্রশ্নগুলো আমরা পেতে পারি এই কবিতা থেকে। দেখো এই কোশ্চেনগুলো সরাসরি কমন নাও আসতে পারে, অথবা সরাসরি কমন আসলেও অপশনগুলো পরিবর্তন হয়ে আসতে পারে, দুই টাইপেরই এখানে আমরা জানি। তারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন, কারণটা কি, শীতের রিক্ততার জন্য, কুয়াশার চাদরের জন্য, মাঘের শীতের তীব্রতার জন্য, এটা আসলে বলা হয়নি। এইখানে যেটা বলা হয়েছে মাঘের সন্ন্যাসী বলার কারণ হচ্ছে শীতের রিক্ততার জন্য এবং কুয়াশার চাদরের জন্য। তারই পরে মনে কবিতায় পুষ্পারতি হলো, পুষ্পারতি হলো ফুলের বন্দনা, ফুলের নিবেদন, কিন্তু ফুলের সৌরভ কিন্তু নেই, ফুলের বন্দনা এবং আছে ফুলের নিবেদন। আমি আবারও বলছি, আমার ভুল হতে পারে, তোমরা অবশ্যই জানাবে, আমি কমেন্টে প্রথম কমেন্টে সেটাই কারেকশন করে দিয়ে রাখবো। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার বাগানের বুলবুলি, যদি এটা আর এক পেজে থাকলে ভালো হতো, যেটা আমরা সরাসরি কমন পাবো না, কমন পড়তেও পারে, খুবই কম সম্ভাবনা, খুবই কম এই টাইপের কোশ্চেনগুলো। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। পরের লাইনটি এখানে আছে, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ঝনা হচ্ছে ফুলগুলি, তাহলে করুণ চোখে চেয়ে আছে সাজের ঝনা ফুলগুলি। উদ্দীপকের গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতায় কোন প্রসঙ্গের অবতারণা করে, প্রয়াত স্বামীর কথা বলা হয়, তাহলে গানের বুলবুলি বলতে এখানে প্রয়াত স্বামীর কথা বলা হয়েছে। উদ্দীপকের ভাব বস্তু তারই পরে মনে কবিতার যে বিষয়টি স্মরণ করিয়ে দেয়, সেটা হবে ব্যক্তিগত শোক বিহ্বলতা, মর্ম বাজে গুমড়ে ওঠা কান্না। ওকে, ভালো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3 এটা বলা হয়েছে। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। উদ্দীপকের তারে কবিতায় পড়ে মানে তাহারই পরে মনে কবিতার নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ মাঘের সন্ন্যাসী। উদ্দীপক এবং তাহারই পরে মনে কবিতার উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে, আমরা যে কবিতা দেখতে পেলাম এটার সাথে আমাদের কবিতার মিল হচ্ছে। স্মৃতিকাতরতা অবশ্যই, উদাসীনতা হারানোর বেদনা, কিন্তু এখানে যে লাইনটি দেয়া আছে বলে ভুলিতে পারি না তারে, বলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না, এই দুটো লাইনের সাথে কিন্তু উদাসীনতা এই শব্দটা কিন্তু নাই, এই জন্য উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3। কবিতার সাথে কিন্তু মিল করলে এখানে খুব একটা হচ্ছে না, এই দুটো লাইনের সাথে মিল খুঁজবে মানে পাবো কিনা আমরা সেটা দেখব। হিম কুহেলির অন্তরতলে আজকে পুলক জাগে, রাঙিয়ায় উঠেছে পলাশ কলিকা মধুর রঙের রাগে। এখানে বলতে বোঝানো হয়েছে অনুচ্ছেদটি তার এই পরে মনে কবিতায় কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ, বসন্ত আগমনের। এই টাইপের কোশ্চেন যেহেতু সরাসরি কমন পাওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে, তারপরে এই টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি কেন দিচ্ছি, এর কারণ হচ্ছে তুমি যেন বুঝতে পারো হ্যাঁ আমাকে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় দিবে, যেন আমি তখনই নিজেকে একটু অ্যাক্টিভ থাকি, নিজে বুঝতে পারি, আগে প্রিপারেশন নিয়ে রাখি, এটাকে আমাকে নিজে বুঝে আনসার করতে হবে, এই জন্য দিয়েছি। অনুচ্ছেদটিতে তার এই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে, সেটা হবে প্রকৃতি এবং মানব মনের। আমরা আগে দেখেছি এই লাইনটি আগের একটা এমসিকিউর মধ্যে ছিল, প্রকৃতি এবং মানব মনের সম্পর্কের সাদৃশ্য যেটা। আচ্ছা, আমরা চলে আসলাম 5 নাম্বার, 18 বছর বয়স, ভেরি ইম্পর্টেন্ট কবিতা, অনেক বেশি এমসিকিউ আসার সম্ভাবনা এখান থেকে। 18 বছর বয়স, এখান থেকে বেশি এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, 3টি হতে পারে একটা এই কবিতা অংশ থেকে। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান, আমি এখানে সবগুলি দিয়ে দিয়েছি। দেখো 21 বছর বয়সে, কত সালে জন্ম, কত সালে মৃত্যু, সবচেয়ে কম বয়সে, মানে এই পুরো লাইনটা দ্বারা আমি তার সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছি।
একটা এমসিকিউর মধ্যে। সবচেয়ে কম বয়সে কোন কবির মৃত্যু হয়? সেটা সুকান্ত ভট্টাচার্য, তার 26 থেকে 47, 21 বছর বয়সে। 18 বছর বয়সে কি উকি দেয়, মানে কি উকি এখানে ডাক দেয়, কি ডাক দেয়? এটা হচ্ছে দুঃসাহস। 18 বছর বয়সে কি ডাক দেয়? এটা হচ্ছে দুঃসাহস ডাক দেয়। 18 বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? সেটা হচ্ছে আত্মাকে সঁপে দেয়। তাহলে 18, এখানে 18 বুঝে নিই তোমরা। 18 বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? আত্মাকে সঁপে দেয়। 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কিসের? অন্যায় অবিচারের। 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কিসের? এটা হবে অন্যায় অবিচারের প্রাণে। 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে? সেটা হবে দুর্যোগে আর হচ্ছে ঝড়ে। দুর্যোগে ঝড়ে বিপদে সব কিছুর মধ্যেই তারা বেঁচে থাকতে মানে ভয় করে না। দুর্যোগে আর হচ্ছে ঝড়ে এই কবিতা অনুসারে। এ দেশের বুকে কেন 18 নেমে আসতে বলা হয়েছে? সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা লাইন। এ দেশের বুকে 18 আসুক নেমে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন এবং সবচেয়ে গুরুত্ব বহন করে এই লাইনটি দ্বারা। এই বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন এবং কল্যাণব্রতী। তার মানে এই লাইনটি দ্বারা মোটামুটি সব কিছুই বোঝানো হয়েছে। 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? বয়ঃসন্ধিকাল। 18 বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? আমরা জানি সেটা হবে কি ছাড়পত্র। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। কোন কাব্যগ্রন্থ থেকে? ছাড়পত্র থেকে। 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এ মহান মন্ত্রের বাহন কোনটি? আত্মত্যাগ। 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। তাহলে 18 বছর বয়সের ধর্মটা হবে মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এটা হবে কি? আত্মত্যাগের বিনিময়ে। সপে আত্মাকে, মানে সপে আত্মাকে শপথের কোলাহলে 18 বছর বয়স কবিতার চরণটিতে কি প্রকাশিত হয়েছে? সেটা হবে কি? পদক্ষেপের দৃঢ়তা। পদক্ষেপের দৃঢ়তা। তাহলে সপে আত্মাকে শপথের কোলাহলে 18 বছর বয়স কবিতার চরণটি প্রকাশিত হয়েছে পদক্ষেপের দৃঢ়তা। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? সেটা হবে কি? আকাল। তাহলে ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? সেটা হবে কি? আকাল। যাই হোক, বুঝে নিয়ে তোমরা, এটা মিস্টেক আছে একটু। আমাদের তরুণরাই দেশ এবং জাতির চালিকার শক্তি হয়ে দাঁড়াক। আমাদের তরুণরাই দেশ এবং জাতির চালিকার শক্তি হয়ে দাঁড়াক, এ প্রত্যাশার প্রতিফলন 18 বছর বয়স কবিতার কোন চরণটিতে প্রকাশিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই টাইপের এমসিকিউগুলো, খুবই কেয়ারফুল থাকতে হবে। এ দেশের বুকে 18 আসুক নেমে আমরা প্রত্যাশা করি। সবচেয়ে বেশি প্রত্যাশিত লাইন হবে এটা, এ দেশের বুকে 18 আসুক নেমে। এই বয়স জানে রক্তদানের পুণ্য বলতে বোঝানো হয়েছে শুভ, কল্যাণ এবং সুন্দরের জন্য রক্তদান। এই বয়স জানে রক্তদান পুণ্য বলতে বোঝানো হয়েছে শুভ, কল্যাণ এবং সুন্দরের জন্য রক্তদান। 18 বছর বয়স কোন ছন্দে রচিত? এটা হবে কি? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে 18 বছর বয়স কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। এখন যৌবন যার, বৃদ্ধে যাবার তার শ্রেষ্ঠ, মানে যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। উপর্যুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এই টাইপের এমসিকিউ। এই বয়স জানে রক্তদানের পুণ্য। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। এটা হবে আসলে এই বয়স রক্তদানের পুণ্য। এ বয়স জানে রক্তদানের পুণ্যটা কি। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। পংক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? অলমোস্ট আই নো, এভরিওয়ান এটা জানো, সেটা হবে কি 18 বছর বয়স। রক্তদানের পুণ্য শব্দটা কিন্তু অনেকবার ইউজ করা হলো প্রিয় শিক্ষার্থী। কবি কী বোঝাতে চেয়েছেন? মুক্তি এবং কল্যাণের সংগ্রামকে বুঝিয়েছেন। মুক্তি এবং কল্যাণের সংগ্রাম এই বিষয়টা বুঝিয়েছেন। রক্তদানের পুণ্য বলতে মুক্তি এবং কল্যাণের সংগ্রামের দুটোকে উল্লেখ করা হয়েছে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। তাহলে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এ পংক্তিতে দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হবে ব্যর্থতার দীর্ঘশ্বাস।
ব্যর্থ হলে দীর্ঘশ্বাস, এটা বোঝানো হয়েছে। এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যর্থতার দীর্ঘশ্বাস। 18 বছর বয়স বেদনায় থর থর কাঁপে কেন? বেদনায় থরে থরে কাঁপে কেন? সেটা হবে কি? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে, যেটা আমরা আগেই দেখলাম। 167 এবং 68 এক সেম টাইপের। এবার আমরা আসি সরাসরি কমন বা অপশন পরিবর্তন হতে পারে যে টাইপের কোশ্চেনগুলো। এদেশের বুকে 18 আসক নেমে 18 বছর বয়স কবিতার চরণটিতে কবির কোন মানসিকতা প্রকাশিত? সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এই এমসিকিউটা খুব ভালো মতো মনে রাখতে হবে আমাদের এই কবিতার জন্য। প্রথম হবে উদ্দীপনা এবং সাহসিকতার। উদ্দীপনা এবং সাহসিকতার চলার দুর্বার গতির জন্য, চলার দুর্বার গতির জন্য, এই দুটোর কারণে। এদেশের বুকে 18 আসক নেমে উদ্দীপনা ও সাহসিকতার জন্য, চলার দুর্বার গতির জন্য। 18 বছর বয়স ভয়ঙ্কর, কারণ এই বয়সে প্রাণে অসহ্য যন্ত্রণা আসে, প্রাণ তীব্র আর প্রখর থাকে। 18 বছর বয়স ভয়ঙ্কর, কারণ এই বয়সে আঘাত আসে কিন্তু উত্তর নেওয়া হয়নি। প্রাণে অসহ্য যন্ত্রণা, প্রাণ তীব্র আর প্রখর। 18 বছর বয়সে মাথা না নোয়াবার কারণ হচ্ছে তারা দুঃসাহসী, দৈহিক এবং মানসিক শক্তির অধিকারী, বিপ্লবী চেতনায় লালিত। ইয়েস, তিনটাই। তারা দুঃসাহসী, দৈহিক এবং মানসিক শক্তির অধিকারী, বিপ্লবী চেতনায় লালিত। এবার সে টাইপ 3 হবে, যেটা আমাদের সরাসরি কমন পাবো না, খুব কম এই টাইপের কোশ্চেনগুলো কমন পাওয়া। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। 18 বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে? আত্মপ্রত্যয়। আমাদের আত্মপ্রত্যয় অনেক বেশি থাকবে 18 বছর বয়সটা। নিচের কোন পংক্তিতে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? 18 বছর বয়স যে দুর্বার, অনেক দুর্বার, 18 বছর বয়স যে দুর্বার, দেখতেই পেলে। আরেকটা উদ্দীপক পড়ি। আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ আছে। আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ আছে। উদ্দীপকে উদ্দীপকের বানান কয়েকটা স্থানে আর চেঞ্জ করা হয় নাই। উদ্দীপকে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? সাহসিকতা। সেম টাইপের উদ্দীপকের সঙ্গে 18 বছর বয়স কবিতার যে চরণের ভাবের সাথে মিল রয়েছে। প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে শূন্য, বিপদের মুখে এই বয়স অগ্রণী, এগিয়ে দেয় সামনে। তাহলে বিপদের মুখে এটা হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করে। এবার আসে হচ্ছে আমাদের কবিতা নাম্বার হচ্ছে কত? তো এটা আমরা জানলাম হচ্ছে কত? 2 আর হচ্ছে 3 নাম্বারে। ফেব্রুয়ারি 1969। সরাসরি কমন পাবো যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? পাড়াতলী গ্রামে। তাহলে তার পৈতৃক নিবাস হচ্ছে পাড়াতলী গ্রামে। শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক সোনার বাংলা, এই কবিতায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? শহরের পথে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? এটা হবে শহরের পথে। তাহলে এই কৃষ্ণচূড়া ফুলেছে হচ্ছে কোথায়? দেখ, শহরের পথে। ফেব্রুয়ারি 1969 কবিতার 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? চেতনার রং বলা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? এটা হচ্ছে সালাম। তাহলে শূন্যে ফ্ল্যাগ তোলে হচ্ছে কি? সালাম। ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশ বর্ণমালা কিসের প্রতীক? প্রতিবাদ। তাহলে অবিনাশী বর্ণমালা এটা হচ্ছে প্রতিবাদের। ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? প্রতিবাদের প্রতীক। কমলবন। কমলবন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কী হিসেবে ব্যবহার করেছেন? প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছেন। বাবার্থে, মূল অর্থে, ব্যঞ্জন অর্থে, প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। কমলবন এই শব্দটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কি বুঝিয়েছেন? খুবই ভালোভাবে মনে রাখবে, এই মানবিক বাগান এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? মানবিক বাগান মনুষ্যত্ব, ন্যায় এবং মঙ্গলের জগৎ কি বোঝানো হয়েছে? মানবিক বাগান। তাহলে মনুষ্যত্ব, ন্যায় এবং মঙ্গলের জগৎ। সেই ফুল আমাদেরই প্রাণ,
এখানে ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে, সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? ইতিহাস নির্ভর কবিতা। তাহলে ফেব্রুয়ারি 1969 কোন ধরনের কবিতা? এটা আছে ইতিহাস নির্ভর। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? এটা গদ্য ছন্দে রচিত। খুব ভালো মতো মনে রাখবে, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, ঠিক আছে, এইভাবে লেখা থাকে স্বরবৃত্ত, কিন্তু গদ্য ছন্দ কোনটায় রচিত খুবই কেয়ারফুলি। এই কোন ছন্দে রচিত একটা এমসিকিউ থাকবে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে একটা এমসিকিউ থাকবে। এই দুটো টাইপটা মনে রাখবে একটু। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রংটা কি? আমাদের চেতনার রং হবে 21-এর কৃষ্ণচূড়া। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং হবে 21-এর কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। পরের এমসিকিউ অলমোস্ট বলা হয়েছে, কারণ এতে রয়েছে ইতিহাসের উদ্দীপনা। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ এতে রয়েছে ইতিহাসের উদ্দীপনা। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ এতে রয়েছে ইতিহাসের উদ্দীপনা। ফেব্রুয়ারি 1969 আবার সালাম নামে রাজপথে কেন? আবার সালাম নামে রাজপথে কেন? ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে হচ্ছে রাজপথে কেন? আবার সালাম নামে হচ্ছে রাজপথে, এটা কারণ হচ্ছে গণজাগরণে যোগ দিতে। গণজাগরণে যোগ দিতে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটিতে জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? সেটা হবে কি? ভাষা আন্দোলন তুলে ধরে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? ভাষা আন্দোলন। ফেব্রুয়ারি 1969 কবিতারা ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বরকত। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে? এটা হবে কি? বরকত। তাহলে বরকত কিন্তু বুক পেতে দেয়। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা আগে দেখে নিজ বাসভূমে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, নিজ বাসভূমে, নিজ বাসভূমে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে নিজ বাসভূমে। দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীকালে কি নামে প্রকাশিত হয়? এটা হবে কি? দৈনিক বাংলা। তাহলে দৈনিক পাকিস্তানে হলো দৈনিক বাংলা। দৈনিক পাকিস্তানে হলো দৈনিক বাংলা। এই রঙের বিপরীতে আছে অন্য রং। চরণটিতে অন্য রং দ্বারা বোঝানো হয়েছে স্বৈরাচারী কর্মকাণ্ডকে। এই রঙের বিপরীতে আছে অন্য রং। চরণটিতে অন্য রং দ্বারা বোঝানো হয়েছে স্বৈরাচারী কর্মকাণ্ডকে। টাইপ 2 ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল। ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল কেউ মরা, কেউ আধমরা, কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া। বাহ, তিনটাই। কেউ মরা, কেউ আধমরা, কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া। তাহলে ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল কেউ মরা, কেউ আধমরা, কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া। ফেব্রুয়ারি 1969 কবিতার লক্ষণীয় বিষয় হচ্ছে আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ। 1 আন্দোলন এবং সংগ্রামে বাঙালির চেতনা জাগরণ, জীবনের তাৎপর্যে দার্শনিক উন্মোচন। খেয়াল করে দেখো তিনটা, প্রথম দুটোর সাথে 3 নাম্বারটা খুব একটা মিল পাচ্ছি না। আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ, আন্দোলন এবং সংগ্রামে বাঙালির চেতনা জাগরণ, জীবনের তাৎপর্যের দার্শনিক উন্মোচন। তিনটাই, মানে তিনটাকে আমরা পজিটিভ হিসেবে দেখতেছি। উত্তর কিন্তু নেওয়া হয়েছে মাত্র প্রথম দুটি, 1 আর হচ্ছে 2, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বারটা মিলা আছে সম্পূর্ণ, 1 আর হচ্ছে 2। এবার আমরা পরটা যেটা দেওয়া আছে, ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রকাশ পেয়েছে দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রামী চেতনা। বাহ, তিনটাই। দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রামী চেতনা, তাহলে তিনটাই। দেশপ্রেম, গণজাগরণ, লাস্ট হচ্ছে কি সংগ্রামী চেতনা। তার উত্তর আমরা নিব হচ্ছে তিনটাই। ফেব্রুয়ারি 1969 কবিতার লক্ষণীয় বিষয়টা কি? বাঙালির সংগ্রামী মানসিকতা, ইয়েস রাইট। বাঙালির স্বাধিকার বোধ, এটাও রাইট। সংগ্রাম বাঙালির ঐতিহ্য, এটাও রাইট। উত্তর 1, 2, 3। ফেব্রুয়ারি 1969 কবিতার উল্লেখ রয়েছে মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন। মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন। 1969 সালে মুক্তিযুদ্ধ হয়নি, দ্যাটস ওয়াই উত্তর 2 আর হচ্ছে 3 সহজেই পাওয়া যাচ্ছে যারা কমন সেন্স ইউজ করবে। নেক্সট, ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শোনে কিশোর রাশেদ।
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র জনতার বিশাল মিছিল। লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে, তাদের হাতে ব্যানারে বাংলা বর্ণমালা। রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা। উদ্দীপকের শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতরে আনন্দের ফোয়ারা, এই যে লাইনটা দ্বারা চোখে অশ্রু, বুকের ভেতরে আনন্দের ফোয়ারা। উদ্দীপকের শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া। হ্যাঁ, সুন্দর মিল আছে। তাহলে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। ফের 1969 কবিতায় যে দিকটি উদ্দীপক প্রতিফলিত করেছে মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি, ছাত্র জনতার বিশাল মিছিল, লাল ফুলের পাপড়ি দলিত করা। তাহলে আমরা উত্তর হিসাবে 1, 2, 3 না নিয়ে 2 আর 3 নিচ্ছি। ছাত্র জনতার বিশাল মিছিল এবং লাল ফুলের পাপড়ি দলিত করা। তাহলে ছাত্র জনতার বিশাল মিছিল এবং লাল ফুলের পাপড়ি দলিত, এইটা। তাহলে আমরা যে উদ্দীপকটা পড়লাম এই উদ্দীপকের সাথে আমরা মিল পাচ্ছি। দুটো উত্তর, এটা হচ্ছে কি ছাত্র জনতার বিশাল মিছিল, ইয়েস, লাল ফুলের পাপড়ি দলিত করা। 7 নম্বর কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, মানে শেষ কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? পলিমাটির। পলিমাটির, রক্ত জবার, পলিমাটির, শস্য দানার, ভালোবাসার, পলিমাটির কথা এখানে দেখতে পাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ। যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ। সে শুনবে হচ্ছে ঝড়ের আর্তনাদ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয়ে সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে? এটা হচ্ছে শক্তি। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয়ের সূর্যের কি ধারণ করা হয়েছে? সেটা হচ্ছে কি শক্তি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়? স্বাধীনতার চেতনা প্রকাশ পায়। কবিতা ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে সে হলো লৌহখণ্ড প্রজ্বলনকারী। ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে সে হলো লৌহখণ্ড প্রজ্বলনকারী। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। তাহলে কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। ভালোবাসা দিলে কে মরে যায়? সে হচ্ছে মা। তাহলে এই কবিতায় বলা হয়েছে ভালোবাসা দিলে মারা যায় কে? মা। ওকে। কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে সংস্কৃতিকে। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে হচ্ছে সংস্কৃতিকে। অনুরাগ ছুঁয়ে গেছে সংস্কৃতিকে। কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? এখানে গদ্য ছন্দ, আগেরটাও গদ্য ছন্দ, এটাও গদ্য ছন্দ। কবিতায় যে গাভীর পরিচর্যা করে জননের আশীর্বাদ তাকে কি করে? তাকে দীর্ঘায়ু করে। যে গাভীর পরিচর্যা করে জননের আশীর্বাদ তাকে কি করে? দীর্ঘায়ু করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে? ভালোবেসে যুদ্ধ আসে। মায়ের মৃত্যুতে, গর্ভবতী বোনের মৃত্যুতে, ত্যাগে না ভালোবেসে? ভালোবেসে যুদ্ধ আসে। তাহলে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে এখানে কি ভালোবেসে। ভালোবাসা দিলে মা মরে যায় চরণটির তাৎপর্য আসলে কি? দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় চরণটির তাৎপর্য আসলে কি? দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এই অংশে কবির কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে? প্রতিবাদী চেতনা। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এই অংশে কবির কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে? প্রতিবাদী চেতনার আকাঙ্ক্ষা। একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক? মুক্ত জীবনের প্রত্যাশা। উজ্জ্বল জানালা বলতে বলা হচ্ছে মুক্ত জীবনের প্রত্যাশা। একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক? মুক্ত জীবনের প্রত্যাশা। কবির পূর্বপুরুষের পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল, কারণ কি?
কারণ কি? কবির পূর্বপুরুষের পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল। কারণ কি? কৃতদাস ছিলেন এজন্য। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় রক্ত জবার প্রসঙ্গ যে অর্থে ব্যবহৃত, রক্ত জবার প্রসঙ্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? রক্ত জবার প্রসঙ্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? রক্ত জবার এটা হবে অত্যাচারের তাজা আঘাত, এ অর্থে। অত্যাচারের তাজা আঘাত। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? কবিতা। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা হবে হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত কেমন শব্দ কবিতা? সেটা হবে কি? সত্য। সেটা হবে কি? সত্য। জিহ্বায় উচ্চারিত মানে জিহ্বায় উচ্চারিত কেমন শব্দ কবিতা? সত্য শব্দ। সত্য শব্দ হবে কবিতা। কার ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত কবিতা? সেটা হবে কি? সুপুরুষের। কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতার হবে সুপুরুষের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মুক্তির পূর্ব শর্তটা কি? মুক্তির পূর্ব শর্ত এখানে হবে কি? যুদ্ধ। শান্তি, সাহসী, যুদ্ধ এবং স্বাধীনতা, এটা আসলে যুদ্ধ। আমি বরাবরই তোমাদের বলে রাখি, যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন থাকে বা অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই মূল বইয়ের রেফারেন্স দিয়ে আমাকে কমেন্টস করবেন। প্রথম কমেন্টে সেটার কারেকশন করে উত্তর দিয়ে রাখবো। অনেকে উত্তর দেন কিন্তু সেটা মিলিয়ে দেখে ঠিক নেই, তার মানে আপনারা মূল বই উত্তর দেন না, আপনারাও গাইড, পুস্তক, টেস্ট পেপার ঘেটেই দেন, সেটা করবেন না। আচ্ছা, আমরা একটু পরের টাইপ 2 দেখব। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি বলে গেছেন উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, প্রবাহমান নদীর কথা, উজ্জ্বল জানালার কথা। আমরা এতক্ষণ যে এমসিকিউগুলো পড়লাম সেখানে এই শব্দটা নেই। তার উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3 দেখতে পাচ্ছে। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো মুক্তির অনিবার্যতা, ইয়েস। সর্বশক্তিকে ধারণ করা, সামর্থ্য অর্জন। তার মানে যদি এটা বানানটা একটু ভুল আছে তবে উত্তর হবে 1, 2 এবং হচ্ছে 3। সর্বশক্তিকে ধারণ করা। কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে কবিতা হলো সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, ইয়েস, খুবই সুন্দর কথা। মায়ের কোলে শুয়ে গল্প শোনা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা। আমরা এইটা আমরা পাইনি কবিতার মধ্যে, তার মানে আমরা উত্তর 1 আর হচ্ছে 3 হিসাবে নিব। বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কি বোঝানো হয়েছে? বিচলিত স্নেহ। বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কি বোঝানো হয়েছে? আপনজনের উৎকণ্ঠা। বিচলিত স্নেহ, এই শব্দটা মনে রেখো। আপনজনের উৎকণ্ঠা। 2, ভালোবাসা আর শঙ্কা। বিফল স্নেহ। তার উত্তরে 1 আর হচ্ছে 2 দেখতে পাচ্ছি। আমি আবারও পরে কোশ্চেনটা বলে, বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বোঝানো হয়েছে আপনজনের উৎকণ্ঠা এবং ভালোবাসা আর শঙ্কা। 1 আর হচ্ছে 2, অর্থাৎ 1 আর 2 হবে। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করবে। এটা আমরা আগেও দেখে, খেয়াল করে দেখো, যে গাভীর পরিচর্যা করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলন করে, যে কর্ষণ করে। আসলে উত্তর হবে একটা, সেটা হচ্ছে 2 নাম্বার। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। খেয়াল করে দেখো, আমি এটা উত্তর একটা দেখে আসলাম, তোমরা এই কোশ্চেনটার উত্তর আমাকে একটু জানিয়ে দিবে। আমি এখানে উত্তর দেখতে পাচ্ছি 1 নাম্বার, কিন্তু আমরা এটা নিয়ে একটা এমসিকিউ দেখে আসছিলাম, বলে যে গাভীর পরিচর্যা করে। একটু দেখে আসি সেইটা, তাহলে বুঝতে পারবে। দেখো, কাপুরুষের পিঠে, এইটা আমার দেশ, কিংবদন্তির কথা বলছি। দেখো কবিতায় যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে কী করে? দীর্ঘায়ু। এখানে দেখতে পাচ্ছি দীর্ঘায়ু, এখানে দীর্ঘায়ু, বাট এই এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি উত্তর আবার দেওয়া আছে হচ্ছে কিন্তু মাত্র 1। সেটা কোনটা? দেখো, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। তাহলে হিসাবে উত্তর 1 আর 2 হওয়ার কথা, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। তোমরা একটু, যেহেতু উত্তর এখানে আমি 1ই দেখতে পাচ্ছি, তো তোমরা একটু কমেন্টস করে জানাতে পারো 427 নম্বর এমসিকিউটা কত, কোন অ্যান্সারটা হতে পারে, 1 আর 2 হবে কিনা। উত্তর 1 আপাতত। ওকে, পরের কোশ্চেনটি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পংক্তিতে কবি কণ্ঠের যে সুর পাওয়া যায় তা হলো আর্তনাদ, বিদ্রোহ। এখানে আনন্দ কোনো শব্দ হতেই পারে না, বুঝতে পারতেছি আমরা। 1 আর হচ্ছে 3 হবে, আর্তনাদ আর হচ্ছে কি বিদ্রোহ। টাইপ 2তে আমরা চলে আসলাম। পাহাড়ের ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়।
যে আবার নুরুল দিন একদিন আসবে বাংলায়। বাংলার খেয়াল করে দেখো, নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে, বলছে কণ্ঠ হয়ে সবাই। যেহেতু কবিতার একটা, তোমরা নিজেরাই প্লাস এটা পড়ে দেখবে, এই মূল কবিতার অংশের সাথে বা এই কবিতার অংশের সাথে কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। খেয়াল করে দেখো, মানে বাংলায় এত লিখতে হয়, মানে আনবিলিভেবল। আবার নুরুল দিন একদিন আসবে বাংলায় পংক্তিতে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো নবজাগরণ। ওই যে আবার আসার কথা যে বলেছে, নবজাগরণ, সংগ্রামশীলতা, ইতিহাস, মনস্কতা। এখানে উত্তর দেখতে পাচ্ছি 2 আর হচ্ছে 3, 2 এবং 3, সংগ্রামশীলতা এবং হচ্ছে ইতিহাস মনস্কতা, এই দুটি তোমরা যে কবিতা দেখতে পেলে সেই কবিতার সাথে। উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? এই টাইপের কোশ্চেনগুলো খুব ঝামেলা করবে পরীক্ষা হলে। বাংলা প্রথম পত্রকে অবহেলা করো না, এমসিকিউকে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কেন বাকি লাইনগুলো কেন হলো না? যে ফুল কবিতাটা ভালো মতো পড়েছে সে যে বুঝতে পারবে। উপর উদ্দীপকের সাথে এই কবিতা বারবার পড়ে তারপর মিলিয়ে নিতে হবে কোনটার সাথে কোনটা যায়। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই টাইপের এমসিকিউগুলো পরীক্ষায় ভুল করবে। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা শোক লাভ হয় কি মোহিতে? উদ্দীপকটা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণকে সমর্থন করে? উপরে যে কবিতাটা পড়লাম সবার মোটামুটি পরিচিত একটা কবিতার লাইন, এটা আমরা সবসময় ভাবসম্মরণেও পড়ে থাকি। উত্তর হবে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তাহলে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। উদ্দীপক আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে বিষয়ে প্রকাশিত হয় সেটা হবে ত্যাগ স্বীকার, ফল ভোগ করা, আর হচ্ছে আঘাতের চিহ্ন। এখানে ফল ভোগের কথাই বলা হয়েছে, 1 আর হচ্ছে 2, আঘাতের চিহ্ন কথা বলা হয়। কোনো গাইড পড়া আসলে এবং তার দরকার নেই, কোনো টেস্ট পেপার পড়ার প্রয়োজন নাই, কোনো বোর্ড কোশ্চেন পড়ার দরকার নাই। শুধুমাত্র পাঠ্য বইটির শব্দার্থ, মূল ভাব, গদ্য, পদ্য, কবি পরিচিতি পড়ুন বারবার। এই বিষয়গুলো যিনি জানবেন তিনি মূলত প্রশ্ন কমন পাবেন 100%। লাভ নাই আর পড়ে। এখানে আমি কী দিই না, এখানে টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন সব বিশ্লেষণ করে সবগুলো কোশ্চেন এখানে দিয়েছি। তাহলে এতগুলো এমসিকিউ কেন হলো? আমার অন্য কোনো সাবজেক্টে 300-এর বেশি এমসিকিউ নেই, বাট শুধুমাত্র বাংলা প্রথম পত্রে এতগুলো এমসিকিউ। সহপাঠ লাল সালু, সরাসরি কমন পাওয়া যে অংশ থেকে। লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 48। তাই তারা ছোটে ছোটে কেন? জীবিকার জন্য। তাই তারা ছোটে ছোটে কেন ছুটতেছে? কল্যাণে, জীবিকার জন্য। ওকে, পরের কোশ্চেনটি। জীবন আমার বোন উপন্যাসের লেখককে? মাহমুদুল হক। জীবন আমার বোন উপন্যাসের লেখক হচ্ছে কি? মাহমুদুল হক। লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু, প্রধান উপাদান, উপকরণ যে নামেই থাক না কেন, মানে যে বিষয়গুলোই থাক না কেন, উত্তর হবে সমাজ বাস্তবতা। লাল সালু উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে? তাহের। তাহেরের চোখ হবে শিকারীর একাগ্রতা। কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন রূপটি ফুটে উঠেছে? আধিপত্য হারানোর ভয়। কৃষকের গীত এবং হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন রূপটি ফুটে উঠেছে? ইতিমধ্যে সবাই ঘটনাটা বুঝে গিয়েছে কেন? আধিপত্য হারানোর ভয়ে, তার সমস্ত আধিপত্য হারানোর ভয়ে। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক। এখানে কার কার একাট্টা, মানে একাত্মতা যেটাই বলুক হওয়ার কথা বোঝানো হয়েছে মজিদ এবং খালেক ব্যাপারে। ইয়েস, সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক, এটা হচ্ছে মজিদ এবং খালেক ব্যাপারীর। ইয়েস, আধিপত্য বিস্তার। কিন্তু দেশটা কেমন মরার দেশ? লাল সালু উপন্যাসের এই বাক্যে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? শস্যহীনতা। শস্য হচ্ছে না, শস্যহীনতা। মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। সে নাটকীয় ভাব ধরে প্রবেশ করে। তাহলে মহব্বতনগর, মহব্বতনগরের আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? গারো পাহাড় এসেছিল। কলমা জানমিয়া, প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল? খুবই সুন্দর, দুদু মিয়াকে। হ্যাঁ, কলমা জানো মিয়া, মানে কলেমের কথা বলা হয়েছে, কালেমের কথা বলা হয়েছে। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস। মাজারকে কেন্দ্র করে তার সমস্ত ব্যবসা বাণিজ্য হয়। বাংলাদেশে এখনও অনেক জায়গায় এটা আছে, প্রচলিত, চলছে, মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকবে ভাবে মেবি, কারণ আমরা কুসংস্কারে মারাত্মকভাবে বিশ্বাসী।
কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে উক্তিটি কার? মজিদের। তাহেরের বাপের দিল। কার দিলের কথা বলা আছে? এই যে এইখানে অনেকে ভুল করে। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে উক্তিটি কার? কে উক্তি করেছে? মজিদ উক্তি করেছে। যদি বলা হয় কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, তাহলে তাহেরের বাপ হবে। চিন্তা করে দেখো, প্রশ্নের ভাব কিন্তু আলাদা, অন্যরকম। একই উদ্দীপক দেখি উত্তর মনে করছে আর একটা, ব্যাপারটা এরকম কিন্তু না। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? মজিদের এই উক্তিতে ময়লা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সন্দেহ। সন্দেহ অর্থে। খোদার জিনিস খোদাই তুইল্লা লইয়া গেছে উক্তিটি কার? হাসুনির মায়ের। খোদার জিনিস খোদাই তুইল্লা লইয়া গেছে উক্তিটি কার? আছে হাসুনির মায়ের। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? লাল সালু উপন্যাসের এই উক্তিতে খেলোয়াড় কে? খেলোয়াড়টা হচ্ছে কে? এটা হবে তাহের কাদেরের বাপ, মানে তাহের কাদেরের বাপ। মজিদ কখন আওয়ালপুর পৌঁছেছিল? সূর্য হেলে পড়লে তখন সে পৌঁছেছিল আওয়ালপুরে। লাল সালু উপন্যাসের হাসপাতালটি কোথায় অবস্থিত? করিমগঞ্জে হাসপাতাল অবস্থিত। লাল সালু উপন্যাসের মজিদ কার ভয়ে শঙ্কিত হয়? আওয়ালপুরের পীর। তাহলে আওয়ালপুরের পীরের বয়সে শঙ্কিত। আক্কাস মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায়? স্কুল প্রতিষ্ঠা করতে চায় আক্কাস, আমাদের একমাত্র শিক্ষিত লোক সম্পূর্ণ উপন্যাসে। লাল সালু উপন্যাসের পর গাছা মুরব্বিটাকে? ধলামিয়া। তাহলে পর গাছা উপন্যাসের মধ্যে কি? ধলামিয়া। কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনায় অর্থহীনতায় হারিয়ে যায়? খ্যাংটা বড়ির বিলাপ। তাহলে খ্যাংটা বড়ির বিলাপ শুনে। কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনায় অর্থহীনতায় হারিয়ে যায়? খ্যাংটা বড়ির বিলাপ। দেখো কি শব্দ! রুঠা জমি মানে নিষ্ফলা জমি, এক কথা যে পতিত জমি, নিষ্ফলা জমি, কোনো ফসল হয় না, রুঠা জমি। খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দার্থ এই উপন্যাসের জন্য। লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত? তার মধ্যে দয়ামায়া নাই। লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত আছে? দয়ামায়া। লাল সালু উপন্যাসে খালেক ব্যাপারের প্রথম পক্ষের স্ত্রীর নামটা কি ছিল? আমেনা। তার প্রথম পক্ষের স্ত্রীর নাম ছিল হচ্ছে আমেনা। তাই তারা ভোটে ছোটে কেন? জীবিকার জন্য। তাই তারা ভোটে ছোটে কেন? জীবিকার জন্য। তাই তারা ছোটে কেন? জীবিকার জন্য। তোরে না বুঝা কষ্ট দিছি রে হেদিন, কাকে কষ্ট দিয়েছে? এটা হবে হাসুনির মা। রহিমা, হাসুনির মা, জমিলা না আমেনা? এখানে আছে হাসুনির মা। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। কোনটি? তাল গাছটি। তাহলে তাল গাছটাকে নিশানা হিসেবে আমাদের ব্যবহার করতে হয়েছে। ওটা ছিল নিশানা আনন্দের আর হচ্ছে সুখের। কোনটি? এটা হচ্ছে তাল গাছটির। আচ্ছা, ধলা মেয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন হচ্ছে খালেক ব্যাপারী। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছেন কে? খালেক ব্যাপারী। যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে। লাল সালু উপন্যাসের এই বাক্যে সাপ কি অর্থে ব্যবহৃত হয়েছে? লালসা। তাহলে সাপ এই শব্দটা লালসা অর্থে ব্যবহৃত হয়েছে। রহিমা ভাবে আমেনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথাও যেন সমতা। এই সমতার কারণ তারা উভয়ই নিঃসন্তান। তারা উভয় হচ্ছে কি? নিঃসন্তান। এই জন্য তারা উভয় হচ্ছে নিঃসন্তান। সে যেন খাঁচাই ধরা পড়েছে। কে ধরা পড়েছে? এটা হবে কি? জমিলা। সে যেন খাঁচাই ধরা পড়েছে। এটা ধরা পড়েছে কি? জমিলা। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? এটা হবে কি? প্যারিস। তার সর্বশেষ কর্মস্থল হচ্ছে কি? প্যারিস। মাজাটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? আমরা এটা আগেও পড়ে আসছি, খেয়াল করে দেখো। নির্বুদ্ধিতা, আনুগত্য, উদারতা, অনুরাগ। তাহলে আনুগত্য। তাহলে মাজারটি তার শক্তির মূল এই বলতে বোঝানো হয়েছে আনুগত্য। লাল সালু উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত? হাঁপানি রোগে আক্রান্ত হচ্ছে সলেমনের বাপ। হাঁপানি রোগে আক্রান্ত হচ্ছে সলেমনের বাপ। হাঁপানি রোগে আক্রান্ত। আচ্ছা, পরের এমসিকিউ যেটা দেওয়া আছে, লাল সালু উপন্যাসের ভাং গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গিলে চেহারা কার? রসকস শূন্য হাড় গিলে চেহারাটা কার? এটা হবে কি? দেখো কম্পাউন্ডারের। তাহলে কম্পাউন্ডারের হচ্ছে এইটা, এভাবেই লেখা হয়েছে। দেখো তাহলে কি? ভাঙ্গাজা খাওয়া রসকস শূন্য হাড় গিলে চেহারা কার, এটা হচ্ছে কি? কম্পাউন্ডারের।
লালসাল উপন্যাসের পরগাছা মুরব্বিটাকে, এটা আমরা আগে পরে ধলা মিয়া, পরগাছা মুরব্বি হচ্ছে কি ধলা মিয়া, এটা রিপিট হয়ে গেল। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? আক্কাসকে। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? আক্কাসকে। লালসাল উপন্যাসে কোচ বিদ্ধ হয়ে নিহত হয় কে? তাহলে কোচ বিদ্ধ হয়ে মারা যাচ্ছেন কে? এটা মানে সমীর উদ্দিন। তাহলে কোচ বিদ্ধ হয়ে মারা গেছে হচ্ছে সমীর উদ্দিন। আগেরটা ছিল আক্কাস, এটা হচ্ছে সমীর উদ্দিন। আর এখানে ছিল হচ্ছে কি, এটা ছিল হচ্ছে কি ধলা মিয়া, যেটা আমরা আগে দাগাই নেই। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। লালসাল উপন্যাসে এই বাক্যে প্রকাশ পেয়েছে মজিদের আর্থিক এবং সামাজিক প্রতিষ্ঠা। এখন সে ঝড়ের মুখে উড়ে যাওয়া পাতা নয়, কারণ ইতিমধ্যে সে সব কিছু প্রতিষ্ঠা করে ফেলেছে। তাহলে আর্থিক এবং সামাজিক প্রতিষ্ঠা। লালসাল উপন্যাসে ঝড় এলে হই হই করার অভ্যাস কার? এটা হবে কি হাসনির মার। তাহলে ঝড় এলে হই হই করার অভ্যাস হচ্ছে হাসনির মার। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক, এটা আমরা একটু আগে পড়ে আসছি মহিত এবং খালিক ব্যাপারের উদ্দেশ্যে। আচ্ছা, এটা রিপিট হয়ে গেল। আরও কয়েকটা কোশ্চেন রিপিট হয়েছে, যেটা হয়তো একইবার আসছে কোশ্চেন। কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা, উক্তিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বোঝানো হয়েছে? আমরা বুঝতে পারছি তাহেরার বাবার। তাহলে তাহেরার বাবার। তাহলে কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠা অন্তরটা, উক্তিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বলা হয়েছে? এটা হচ্ছে কি তাহেরার বাবার। লালসাল উপন্যাসে বলছে অশীতপুর বৃদ্ধকে, তাহলে অশীতিপর বৃদ্ধটা কে? সেটা হবে কি সলেমনের বাপ, ওই যে সেই সলেমনের বাপ। লালসাল উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে বোঝানো হয়েছে মাজারের রহস্যময়তাকে। মাছের পিঠের মতো মাজারের রহস্যময়তা এটা বোঝানো হয়েছে। মাছের পিঠের মতো মাজার বলতে মাজারের রহস্যময়তা এটা বোঝানো হয়েছে। খোদার ওপর তোয়াক্কাল রাখ, এটি কার উক্তি? বুঝতেই পারছেন আমাদের মজিদ মিয়া। খোদার ওপর তোয়াক্কাল রাখ, এটি কার উক্তি? মজিদ। পাথর আবার হঠাৎ নড়ে, এখানে পাথরটাকে মজিদ। পাথর আবার হঠাৎ নড়ে, এখানে পাথরটা হবে কি মজিদ। লালসাল উপন্যাসে রেলগাড়িকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? রেলগাড়িকে হচ্ছে অজগরের সাথে তুলনা করা হয়েছে, একে বেঁকে যাচ্ছে অজগরের মতো। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, কে সংলাপটি বলেছে? এটা হবে কি রহিমা বলেছে। ধান দিয়ে কি হইব মানুষের জান যদি না থাকে, এটা হবে রহিমা। মরা মানুষ জিন্দা হয় কেমনে, উক্তিটি কার? উক্তিটা হবে মজিদের। মরা মানুষ জিন্দা হয় কেমনে, উক্তিটি কার? এটা হবে কি মজিদের। কি বড় ভয়ঙ্কর বস্তু, কি বড় ভয়ঙ্কর বস্তু? মানুষের রসনা। মানুষের রসনা হচ্ছে ভয়ঙ্কর বস্তু। এবার আসি, এই টাইপের কোশ্চেনগুলো সরাসরি কমন পাওয়ার সম্ভাবনা এই উপন্যাস থেকে বেশি। সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে, রূপার সাথে লালসাল উপন্যাসের মিল রয়েছে রহিমার, আমেনার, জমিলার। আমরা বুঝতেই পারছি যারা উপন্যাসটি পড়েছে তারা 1 আর 2কে দাগাবে। সৈয়দ আল্লাহর মতে ধর্মের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে অন্ধবিশ্বাস আর কুসংস্কার। অন্ধবিশ্বাস আর হচ্ছে কি কুসংস্কার। রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন? স্বামী ভক্তি, ধর্মনিষ্ঠা, সমাজের আনুগত্য। দুটো কারণে, একটা হচ্ছে স্বামী ভক্তি আর হচ্ছে ধর্মনিষ্ঠা, এই দুটোর কারণে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, উক্তিটির তাৎপর্য হলো নির্দ্বিধায় বিশ্বাস করা, নির্দ্বিধায় বিশ্বাস করা, অন্ধভাবে বিশ্বাস করা। তাহলে এইটা হবে। তাহলে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, উক্তিটির তাৎপর্য হলো নির্দ্বিধায় বিশ্বাস করা আর অন্ধভাবে বিশ্বাস করা। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ের মিথ্যা কথা না বললে নয়। এই কথার মধ্যে মজিদ চরিত্রের যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো অস্তিত্ব রক্ষার প্রয়াস, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা। যারা ইতিমধ্যে বুঝে গেছে উত্তর 2 আর 3 কেন হবে। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়, ধরা যেন না পড়ে, এই জন্য আত্মপক্ষ সমর্থনের চেষ্টা। লালসাল উপন্যাসের প্রতিবাদ বিষয় কুসংস্কারাচ্ছন্নতা, অতি প্রাকৃত ঘটনা, মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা। আমরা বুঝতেই পারতেছি উত্তর হবে 1 আর হচ্ছে কি 3 নাম্বার।
এবার আসি উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো কেমন হবে। ধূর্তত্বহীন সাধারণ মানুষের অশিক্ষা এবং ধর্মভীতিকে কাজে লাগিয়ে এলাকাবাসীদের নিয়ন্ত্রণ করে এবং তাবিজ বিক এবং পানি পড়া দিয়ে অর্থ উপার্জন করে। তার স্ত্রীর সহজ সরল শোভা, স্বামীর প্রতি বিশ্বাস, আস্থা এবং নির্ভরতার অন্ধ। খুবই ইম্পর্টেন্ট বলবো না, এটা খুবই সহজ একটা উদ্দীপক। যার ইতিমধ্যে উপন্যাসটা একটু পড়েছো তারাই ধরে ফেলছে এটা কোন চরিত্রের কথা বলা হয়েছে। কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? রহিমা। তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে কি রহিমা। আচ্ছা, উদ্দীপকের তুহিন এবং লাল সাদা উপন্যাসের মজিদ উভয়ের আর্থোপার্জনের কৌশলটা হলে কি প্রতারণা করা, মাস্ট, প্রভাব বিস্তার করা, ব্যাকুলতা। উত্তর 1 আর হচ্ছে 2, বুঝতেই পারলাম। আমার একটা উদ্দীপক পড়ি একই টাইপের, সেটা আছে কি রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সৎ সরল নারী। ও আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি কার কথা বলা হলো। স্বামীর প্রতি তার অটর বিশ্বাস, কঠোর বলতে সমস্যা নাই, ও ভক্তি। তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতাপ্রাপ্ত একজন কামিল লোক। আচ্ছা, পুরো এটা না পড়লে আমরা বুঝতে পারবো সেটা রহিমা বেগম, আমাদের রহিমা বিবি এই কথাগুলো বলেছেন। যাই হোক, তাহলে উদ্দীপকের মরিয়ম লাল সাদা উপন্যাসের কোন চরিত্রের? তাহলে এটা বুঝতে হচ্ছে রহিমা। উদ্দীপকের রহিমে এবং লাল সাদা উপন্যাসের মজিদ উভয়ের টিকে থাকার কৌশল, ওই যে আগে এটা পড়ে আসলাম, প্রতারণার ধর্মের বেসাতি, এই দুটোই। শেফালির বাবা মায়ের মধ্যে সারাদিন ঝগড়াদ্বন্দ্ব লেগেই থাকে। ইতিমধ্যে বুঝতে পারছো কোন চরিত্রের কথা বলতেছি আমরা। বাবা মায়ের এই কাজে সে অতিষ্ঠ হয়ে গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চরিত্রহীন চেয়ারম্যানের লোলুপ দৃষ্টি শেফালির পরিবারটিকে ধ্বংস করে দেয়। উদ্দীপকের পরিবারের সাথে লাল সাদা উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? হাসুনির মা সারাদিন ঝগড়া করেই থাকে। এরূপ সাদৃশ্যের কারণ হলো স্বামী মারা যাওয়া, একটা নিজে উপার্জন করা, বলছে বাপের বাড়িতে অবস্থান করা, এইটা একটু ভুলেই গেছে, বুঝে নিবা, বাপের বাড়িতে অবস্থান করা, এই তো। তাহলে উত্তর হচ্ছে 1, 2, 3, উত্তর হচ্ছে 1, 2, 3। আমরা চলে আসলাম কি আমাদের নাটক সর্বশেষ টাইপ, তোমাদের সরাসরি কমন থাকবে যে অংশটুকু। সেদুদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত? এটা 4। তাহলে এটার অঙ্ক সংখ্যা হবে 4। সেদুদ্দৌলা নাটকের কয়টি দৃশ্য রয়েছে? 12টি দৃশ্য কিন্তু রয়েছে, দৃশ্য কিন্তু 12টি, মনে রেখো। অঙ্ক সংখ্যা হচ্ছে 4। মীর জাফর প্রকৃত নামটা কি? মীর জাফর আলী খাঁ। ক্লাইভ লন্ডনের সেক্রেট কমিটি এর সাথে কোথায় বসে পত্রলাপ করে? এটা হচ্ছে মাদ্রাজে। তাহলে মাদ্রাজ বসে ক্লাইভ লন্ডনের মূলত পত্রলাপ করে। নওশেরউদ্দৌলাকে বলছে কায়েতখানায় হত্যা করেছিল কে? মোহাম্মদী বেগ। ও মোহাম্মদী বেগ সাহেব। ইতিহাসের পায়ে তার নামটা কীভাবে রয়ে গেল? কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ হবে না, কার উক্তি? ক্লেটন। তাহলে কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ হবে না, কার উক্তি? ক্লেটন উক্তি। তাহলে ওয়ার্ডস ইংরেজদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কার কাছে পেশ করতে চান? কাউন্সিলরের কাছে। তাহলে ইংরেজদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কার কাছে পেশ করতে চান? কাউন্সিলরের কাছে। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন? উক্তিটি কার? সিরাজের। ব্যঙ্গ করে বলেছেন এটা। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন? উক্তিটি কার? সিরাজের। খালি হাত ভর্তি দ্বারা কিলপ্যাট্রিক কি বুঝিয়েছেন? উৎকোচ। তাহলে খালি হাত ভর্তি এখন উৎকোচ, এটার মাধ্যমে। ওকে। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। চমৎকার একটা লাইন। দৌলত মানে টাকা পয়সার কথা বলা হয়েছে, আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। উক্তিতে কিসের কথা বলা হয়েছে? অর্থের, মানে উমিচাঁদের কাছে। এইটা কার কাছে? উমিচাঁদের কাছে। তাই উমিচাঁদ সাহেব বাহ চমৎকার একটা লাইন লিখেছেন, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। আচ্ছা, গুড। সেদুল্লা নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? মানে আজাইরা কোশ্চেন। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, ভাই এগুলো কে মনে রাখবে? এই প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক মনে রেখে আমার কী লাভ? আমার কী কাজে লাগবে এইসব বিষয়গুলো? এই আজাইরা টাইপের কোশ্চেন যারা করে, কি বলবো, আর কিছু বলার নেই। মূল টপিক ধরে কিছু সহজ কোশ্চেন করে দেন যেটা শিক্ষার্থীরা শিখতে পারবে। এই প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, দৃশ্য, এগুলো মনে রেখে আমার লাভটা কি? আমি মূল ঘটনা জানলেই তো হলো। আজের এই শিক্ষা ব্যবস্থা কি আর বলবো, কিছু বলার নেই। সেদুল্লা নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? নবাবের দরবার। ভাই কে কত সালে মারা গেছে, জন্মগ্রহণ করেছে, তারা মৃত্যু সাধন হতে আমি করবোটাকে, আমার কী লাভ হবে এগুলো করে? তিনি যে মহৎ কাজটা করে গেছেন শুধু সেটা জানলেই হবে, খারাপ কাজ করে দেন সেটা জানলেই হবে, এইটুকু জানলেই তো হলো। একটা গল্পের সারাংশ তো এরকমই হওয়া উচিত। তার কত সালে জন্মগ্রহণ করছেন, কোথায় বিবাহ করেছেন, শ্বশুরের সাথে কার ঝগড়া, ভাই এগুলো জেনে লাভটা কি? হাজফ।
আচ্ছা যাই হোক, শুধু ওই একটি পথে আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। কোন পথ? দেশপ্রেম। শুধু অপমান, প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি। উক্তিটি কে করেছে? রাজবল্লভ করেছেন, রাজবল্লভ। ওকে, আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম। সিরাজউদ্দৌলা নাটকের উক্তিটি কার? রাজবল্লভ সাহেবের। দেখেন রাজবল্লভ নিয়ে দুটো এমসিকিউ পরপর দেওয়া হয়েছে। আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম, রাজবল্লভ। কে অমিচাঁদকে ঠকানোর ব্যবস্থা করেছে? ক্লাইভ। অমিচাঁদকে ঠকানোর ব্যবস্থা করেছে যিনি মানে ভগবানের দাদা মশাই তার কাছে বড়। আশ্চর্য লাইন, হাসি পাচ্ছে। আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। এখানে প্রকাশ পেয়েছে সিরাজের হতাশা। আফসোস। মির্জাফরের গুপ্তচরকে? ওমর বেগ। মির্জাফরের গুপ্তচর হচ্ছে কি? ওমর বেগ। খাজাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝায়? কোষাধ্যক্ষকে বোঝানো হয়েছে। তাহলে খাজাঞ্চি বলতে কোষাধ্যক্ষকে বোঝানো হয়েছে। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? এ কথার মধ্যে মির্জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? চাটকারিতা এবং পরনির্ভরশীল। চাটকারিতা এবং পরনির্ভরশীল দুটো যেটা অপশন হিসেবে থাকবে সেটা উত্তর হিসেবে আসবে। রাইট? ওকে, পরে এমসিকিউ চলে যায়। ফরাসি অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে আধিপত্য বিস্তার করেছে। ফরাসি অধিকৃত মানে আধিপত্য বিস্তার করেছে। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অমিচাঁদের এই উক্তিতে প্রকাশ পেয়েছে। ও আবার অমিচাঁদ, আচ্ছা। বিদ্রুপ, তাহলে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। বিদ্রুপ, ভগবানের দাদা মশাইয়ের ছেলে তার কাছে বড়। যা হোক, লাইনটা আমাকে বারবার হাসাচ্ছে। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাককালে ইংরেজ বাহিনী সাদা নিশান উড়াই কেন? সন্ধি স্থাপনের জন্য। তাহলে সাদা নিশান উড়াইছে হচ্ছে কি? সন্ধি স্থাপনের জন্য। আমরা সাদা নিশান উড়াইয়া দিয়েছি বাক্যটির মধ্যে দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে? একটু আমরা যেটা দেখলাম, সন্ধির। সিরাজউদ্দৌলা নাটকের নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন? কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন? মুর্শিদাবাদ গিয়ে তিনি বন্দীদের বিচার করবেন। মুর্শিদাবাদ গিয়ে তিনি বন্দীদের বিচার করবেন। কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দেন? সেটা হবে কি? অমিচাঁদ। ওই যে আমাদের সেই অমিচাঁদ। আহা, কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দেন? অমিচাঁদ। অমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকের এ উক্তিটি কার? এটা হবে কি? ক্লাইভের। তাহলে অমিচাঁদ সাহেব হচ্ছে সেরা বিশ্বাসঘাতক, ক্লাইভ সাহেব বলেছেন। তুমিও কম সাপিনী নও। সাপিনী, বাহ। ঘসিটি বেগমের এ উক্তিতে প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে হিংসা। তুমিও কম সাপিনী নও, এটা হচ্ছে কি? হিংসা থেকে বলেছেন। ওর কাছে সব কিছুই যেন জুয়া খেলা। সিরাজউদ্দৌলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? ক্লাইভকে। তাহলে ওর কাছে সব কিছুই যেন জুয়া খেলাও। সিরাজউদ্দৌলা নাটকের ওর বলতে কাকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে কি? ক্লাইভকে। সিরাজউদ্দৌলা নাটকে কোথায় মানে সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয়? জাফরগঞ্জের কয়েদখানায় তাকে হত্যা করা হয়। মোহাম্মদ বেগ। সিরাজউদ্দৌলা নাটকে মানে সিরাজকে কোথায় হত্যা করা হয়? সেটা হচ্ছে কি? জাফরগঞ্জের কয়েদখানায়। অমিচাঁদ ঘসিটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়? এটা হবে কি? রজার ড্রেকের। তাহলে রজার ড্রেকের। অমিচাঁদ ঘসিটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়? এটা হচ্ছে কি? রজার ড্রেকের। সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? দেখো, দৃশ্যগুলোও মনে রাখতে হচ্ছে। আজব 8টি দৃশ্যের দ্বারা আছে। এই টাইপের কোশ্চেন যিনি করেন নিজেকে অনেক বিজ্ঞ বলে মনে করেন, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন আপনি। তাহলে নাটকের উপস্থিতি আছে কয়টি দৃশ্য? 8টি দৃশ্য উপস্থিতি আছে। যত বড় মুখ নেই তত বড় কথা। সিরাজউদ্দৌলা নাটকের সংলাপটি কার? এটা হবে মিস্টার ক্লেটনের। তার মিস্টার ক্লেটন বলেছেন যত বড় মুখ নেই তত বড় কথা। সংলাপটি হচ্ছে ক্লেটনের। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। অনুশোচনা আমাদের কি বলবো। সিরাজের এই উক্তির কারণটা কি? প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি তিনি। তাহলে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে মানে তিনি অজ্ঞ ছিলেন না ওই বিষয়ে। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? উক্তিটি হচ্ছে কি? মির্জাফর অন্তরের ব্যাহ থেকে। মির্জাফর নামটাই জঘন্য হয়ে গিয়েছে। এই নামটাই হচ্ছে কলুষিত এখন বাংলা ভাষাভাষী মানুষের কাছে। এটা হচ্ছে সবচেয়ে কলুষিত একটা নাম। সবাই কেউ কারোর নাম মির্জাফর রাখলে মানুষ হাসাহাসি করে। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?
উক্তিটি কার? মীর জাফর বা অন্তরের ব্যয় থেকে। আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, উক্তিটি কে কাকে করেছে? অমিচাঁদ হলহলকে করেছেন। আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, অমিচাঁদ হলহলকে এটা করেছেন। 1757 সালের কোন তারিখে পলাশী যুদ্ধ সংঘটিত হয়? আমরা জানি 23শে জুন। 23 জুন 57 সালে 23শে জুন। পলাশী যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, তা হলো অদূরদর্শিতা। তা হ্যাঁ, এটা সত্য কথা, অদূরদর্শিতা, অথবা অগাধ বিশ্বাসও বলতে পারো। আশেপাশের মানুষগুলোকে, তারা কাছের মানুষগুলোকে অগাধ বিশ্বাস করতেন, সেটাও হতে পারে। তার কাছের মানুষগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটা স্বাভাবিক। তোমার পরিবারের লোক তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তোমার মানে পতন অনিবার্য, তুমি যত বড় যোদ্ধাই হও না কেন। অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে, ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মার্টিনের। উক্তিটি হচ্ছে কি? মার্টিনের। ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে। উক্তিটি কার? উক্তিটি হবে মার্টিনের। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোথায়? এই যে আজের প্রশ্ন, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোথায়? এটা হবে কি? ফোর্ট উইলিয়াম দুর্গ। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন? সেটা হবে কি? মানিক চাঁদকে। তাই মানিক চাঁদকে তিনি আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? ক্লাইভের উক্তিতে প্রকাশ পেয়েছে মীর জাফর ও তার সঙ্গীদের প্রতি আস্থাহীনতা। ইয়েস, ওই যে আমরা জানি পরিণতি কীরকম লাস্টে হয়েছে। 10 দিকে 10টি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। এই কথার মধ্যে কোন তথ্য রয়েছে? নবাবের পরিষদবর্গের লোভ। নবাবের পরিষদবর্গের হচ্ছে কি? লোভ। তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। কোন নবাবের? সেটা হবে কি? মীর জাফর। তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। কোন নবাবের? এটা আছে মীর জাফর। সিরাজের পতন কে না চায়? সংলাপটি কার? এটা হবে ঘসেটি বেগম। চিন্তা করো, কি আর বলবো, একবারে কাছের লোকরা, তারাই যদি এই কাজগুলো করে। সিরাজের পতন কে না চায়? সংলাপটি কার? ঘসেটি বেগম। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, উক্তিটি কার? চমৎকার, অমিচাঁদ সাহেব। বাহ, টাকা চাই টাকা। আমি চিরকাল ইংরেজদের বন্ধু, উক্তিটি কার? অমিচাঁদ সাহেব। বাহ, ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানি টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? তাহলে ওয়ালি খান এই উক্তিটা করেছেন, তার এই উক্তির মধ্যে প্রকাশ পেয়েছে জাতীয়তাবোধ, কিছুটা হলেও আছে। ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? জাতীয়তাবোধ। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব। কথাটি কে কাকে বলেছে? সাবাস, বাহ, মীর জাফর ও সিরাজকে। চিন্তা করো এরপরে সে কি কাজ করলো। তাহলে হচ্ছে কি? মীর জাফর সিরাজকে বলেছে। নাটকে ফরাসিদের অধিকৃত একমাত্র দুর্গের নামটা কি? সেটা ছিল কি? চন্দননগর। তাহলে ফরাসিদের অধিকৃত একমাত্র দুর্গের নাম ছিল কি? চন্দননগর। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি কার? আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি কার? যদি এখানে একটা বুঝে নেবে তোমরা, উক্তিটি ছিল হচ্ছে ক্লাইভের। এটা হচ্ছে কি? ক্লাইভের। নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? এই এমসিকিউটা নিয়ে ঝামেলায় আছি আমি নিজেও। তোমরা এখন বলে, আমি এখানে দেখেছি উত্তরটা দেওয়া আছে কয়েকটা দিতেছে, নিজ প্রাণ বাঁচাতে, অনেকে বলছে কৌশলগত কারণে। আমি এটা উত্তর দেখি সব জায়গায় মোটামুটি, সেটা হচ্ছে কি? নিজ প্রাণ বাঁচাতে তিনি রাজধানীতে ফিরে এলেন কেন? কৌশলগত কারণে না নিজ প্রাণ বাঁচাতে? তোমরা এটা একটা কমেন্টস করে জানাতে পারো। দুটো এমসিকিউ তাহলে তোমাদের পরে ছেড়ে দিলাম। এবার আসি, নবের পতন হওয়ার কারণ হলো মীর জাফরের বিশ্বাসঘাতকতা, এটাও থাকবে। ইংরেজদের স্বার্থপরতা, এটাও থাকবে। নবাবের অদক্ষতা, এটাও থাকবে। তিনটাই আসলে। ব্রিটিশ সিংহ ভয়লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অমিচাঁদের এই বিদ্রুপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে। আসলে নাই, এটা ভুল। ইংরেজরা ভীরু এবং ইংরেজরা হচ্ছে কাপুরুষ। এই তিনটা দেখে আমরা বুঝতে পারলাম। সেরা গাউন দড়িতে শোকাতে দেয়া। ইংরেজ মহিলার ভাষ্য অনুযায়ী
ইংরেজদের পরিস্থিতি হলো দিনের পর দিন এক বেলা খেতে হচ্ছে, প্রায়ই না খেয়ে থাকতে হচ্ছে, অহরাত্র এক কাপড় পরতে হচ্ছে। এখানেও 3টা উত্তর দেখতে পাচ্ছি, 1, 2, 3। তাহলে সেরা গাউন দড়িতে শুকায় দেয়া। ইংরেজ মহিলার ভাষ্য অনুযায়ী ইংরেজদের পরিস্থিতি হলো দিনের পর দিন এক বেলা খেতে হচ্ছে, প্রায় না খেয়ে থাকতে হচ্ছে, অহরাত্র এক কাপড়ে থাকতে হচ্ছে। আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল, এটা আমরা আগেও দেখে আসছি। এখানে দেয়াল দ্বারা বোঝানো হয়েছে বাধা, বিভক্তি, ষড়যন্ত্র, 3টাই। বাধা, বিভক্তি এবং হচ্ছে ষড়যন্ত্র। পরাজয়ের কারণটা কী ছিল? সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণ ছিল তার অদূরদর্শিতা, এটাও রাইট। আপনজনের বিশ্বাসঘাতকতা, এটাও রাইট। ভাগ্যের বিপর্যয়, এটাও বলতে পারে রাইট। অর্থাৎ 1, 2, 3, 3টাকে আমরা নিব। মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল, বাংলা জনসাধারণকে উৎপীড়ন, দরবারের পদস্থ আমির উমরাদের মর্যাদা হানি করেছে, মতিঝিলের জলসা চিরকালের মতো ভেঙে দেয়া। আচ্ছা, যা হোক, আমরা বুঝতেই পারছি 1 আর 2 হবে। তাহলে মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল, উপরের দুটোই। শেষ টাইমে আমাদের একজন বিদেশি হয়েও WAS অর্ডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল। উদ্দীপকের WAS অর্ডারল্যান্ড সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র অনুরূপে? এটা হচ্ছে সাফরে, যে সাফরে তার সাহায্য করেছিল। উদ্দীপক সিরাজউদ্দৌলা নাটকের কোন বিষয়টিকে ধারণ করে? এটা হচ্ছে উদারতা। শামসুজ্জামানের বাবা অনাথ হাবিবকে লালন পালন করেন। শামসুজ্জামানের সঙ্গে তার চাচা মোতালেবের বিরোধ বাঁধলে অর্থের লোভে মোতালেবের নির্দেশে হাবিব শামসুজ্জামানকে হত্যা করে। বুঝতেই পারছেন কোন ঘটনা ইঙ্গিত করে। উদ্দীপকের হাবিবের মধ্যে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য মিলে? মোহাম্মদী বেগ। সাদৃশ্যের কারণ হলো উভয়ে কৃতজ্ঞ, অর্থলোভী। তার কৃতজ্ঞ এবং অর্থলোভী। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে তোমাদের সর্বশেষ। আমি তোমাদের আগেই বলেছি, কোনো গাইড পড়ার দরকার নেই, টেস্ট পেপার পড়ার দরকার নেই, কোনো বোর্ড প্রশ্ন পড়ার দরকার নেই। শুধুমাত্র সহপাঠ্যের শব্দার্থ, মূলভাব এবং কই পরিচিতি পড়ুন বারবার। নিজে নিজে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নাও, যদি পারো এই 10টি কলেজের প্রশ্ন। তাহলে এই 10টি কলেজের প্রশ্ন নিজেদের পরীক্ষা দাও। উপরে এই 555টি MCQ পড়ার পর আমি নিশ্চিত এক্সাম হলে তোমার পরীক্ষা সবার আগে শেষ হবে, MCQ সবার আগে তোমারটা শেষ হবে। যারা তখন আমার সাথে ছিলে সকলকে ধন্যবাদ দেখার জন্য। অবশ্যই বাকি যে সাবজেক্টগুলো সাজেশন আছে, স্পেশালি তোমরা বাংলা, ইংলিশ, ICT 3টা তো পাবেই। তাহলে এখন কি করতে হবে? মূল বইয়ের শব্দার্থ সবার আগে পড়ব, এরপরে মূল ভাবটা পড়ব, এরপরে আমাদের মূল গদ্য, পদ্য, নাটক বা উপন্যাসটি পড়ে নিতে হবে। এরপরে যে কাজটা হবে, যদি সময় থাকে তোমার কাছে এক্সট্রা, তাহলে কবি পরিচিতি, জন্মসাল, মৃত্যুসাল এগুলো পড়ার প্রয়োজন নেই, এগুলো এখন MCQতে আসে না। জাস্ট এতটুকুই, এই সাজেশনের বাইরে গিয়ে তোমাকে পড়তে হবে। কোনো গাইড, টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন সলিউশন করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। জাস্ট এই MCQগুলো দেখো আর সাথে এইটা পড়ো, নাথিং এলস। আসসালামু আলাইকুম।